আমি কিন্তু একদম হলফ করে বলতে পারি এঁচোড়ের আজকের এই রেসিপিটি আপনার দুর্দান্ত লাগবে, কারণ আমাদের বাড়ির সবাই এত বেশি পছন্দ করে, প্রায়শই কিন্তু আমি রান্না করে থাকি। আর এঁচোড়ের এই রেসিপিটির সঙ্গে তাল মেলানোর জন্য তো রয়েছে একদম ঝরঝরে ফ্রাইড রাইস। এই দুয়ের কম্বিনেশন আপনাকে বলতে বাধ্য করবে অপূর্ব। তো নমস্কার বন্ধুরা, আমি শিল্পা, আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা.প্রবীরে আরও একটি নতুন ব্লগে। আশা করছি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। কয়েকটা জিনিস একটু গুছিয়ে নিলাম। তো সবার প্রথমে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে বাসমতি চালটাকে একটুখানি ভালো করে বেছে নেব, তারপর খুব ভালো করে জল দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, ওই ঘন্টাখানিক মতন। চালটাকে 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কিন্তু। এবার এই চালটাকে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এবার আসি আসল কষ্টের কাজে। আসলে এখন তো এঁচোড়টাকে কাটতে হবে, আর এটা একটুখানি কষ্টকরই কাজ আমার কাছে অন্তত। আসলে এঁচোড়ে না ভীষণ পরিমাণে আটা হয়, আর অন্যান্য সবজি থেকে এঁচোড়টা কাটতে একটুখানি কষ্ট করতে হয়, ভীষণই শক্ত থাকে। এঁচোড়ের আটাটা যাতে খুব সহজেই ছাড়ানো যায় তাই জন্য 2 হাতেতে খুব ভালো করে তেল মেখে নিয়েছি, তার সাথে চাকতিটাতেও খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, আর তার সাথে চাকুটাতেও। এত ধার চাকু হওয়া সত্ত্বেও আমি এই এঁচোড়টাকে কাটতে গিয়ে প্রচুর পরিমাণে হিমশিম খেয়ে গেছি। আপনারা যারা বাড়িতে এভাবে এঁচোড়টা কাটবেন একটু সাবধানতার সাথে কাটবেন, কারণ হাত কেটে যাওয়ার ভীষণ পরিমাণে চান্স থাকে। 2 আধখানা করে কেটে নেওয়া এঁচোড়টাকে একটুখানি হলুদ আর তেল মাখানো জলটাতে একটুখানি কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো, এতে করে কিন্তু আটাটা খুব সহজেই ছেড়ে যায়, আর রান্নার সময় অতিরিক্ত আটা ভাবটা কিন্তু একদমই বোঝা যায় না। এবার আমি পিস পিস করে কেটে নিয়েছি, তারপর এই খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আর তার সাথে এই যে ভিতরের মোটা অংশটাকে কিন্তু খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে, এটা একটুও থাকলে হবে না, তাহলে কিন্তু এটা মুখে পড়লে ভীষণই একটা বাজে লাগে, খুব শক্ত তো সহজে গলতে চায় না, এর জন্য খুব ভালো করে বাদ দিয়ে দিয়েছি। হলুদ আর তেল মাখানো জলটাতে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম, এতে করে এই এঁচোড়টা কালোও হয় না, আর আটাটাও কিন্তু খুব সহজেই ছেড়ে যায়। আর এরই সাথে একটা আলু দিয়ে খুব ভালো করে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব, যাতে করে খুব সুন্দর কিন্তু গলে যায়। এরই সাথে ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে অনেকটা পরিমাণ জল গরম করতে রেখে দিয়েছি। তো জলটা যতক্ষণ গরম হচ্ছে সেই ফাঁকে এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর বিনসটাকে একটু কুচি কুচি করে কেটে নেব। শীতের সময় হলে তখন তো আমি একটু মটরশুঁটিও অ্যাড করি, তো এখন তো আর মটরশুঁটি পাওয়া যায় না, তো এই জন্য এই 3 রকমের সবজি ব্যবহার করছি। এদিকে ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। এবার এরই সাথে বিনসগুলোকেও একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি, তবে বিনসগুলোকে একটুখানি যাতে সুন্দর দেখতে লাগে একটু তিরছাভাবে কাটছি, এতে করে কিন্তু দেখতে বেশ সুন্দর হয়। এরই সাথে এবার গাজরটাকেও কেটে নেব। যতটা সম্ভব হয়েছে গাজরগুলোকে একটু পাতলা পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। তো এখানে মোটামুটি ফ্রাইড রাইসের জন্য সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি। এরই সাথে একটুখানি কিশমিশ নিয়ে নিয়েছি, আর সাথে কাজু নিয়ে নিচ্ছি। এদিকে আমাদের জলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি এই যে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দেবো। এই অবস্থায় সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি চালটাতে। ভাতটা যতক্ষণ এদিকে সিদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি সমস্ত রকমের সবজিগুলোকে ভেজে নিচ্ছি। তো সবার প্রথমে এই যে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি, তো খুব ভালো করে আমি ক্যাপসিকামটাকে ভেজে নিয়েছি, সামান্য একটু নুনও দিয়েছি। এবার বিনসটাকেও ভেজে নেব। এখন আমি গাজরগুলোকেও ভেজে নিচ্ছি। গাজরগুলো কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এদিকে আমাদের ভাতটা কিন্তু ঠিকঠাক মতন সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি 90% মতন সিদ্ধ করেছি। একদম 100% করলে আবার মিক্স করার সময় কিন্তু ঘেটে যেতে পারে, আর তাছাড়াও এই চালের মধ্যে যে গরম ভাবটা থাকবে সেটাতেও কিন্তু চালটা সিদ্ধ হতে থাকে, তাই একটু শক্ত থাকা অবস্থায় নামাবেন।
ওদিকে ভাতের ফ্যানটা ঝরাতে রেখে দিয়েছি। এখানে নিয়েছি বাড়ির তৈরি খাঁটি গাওয়া ঘি, যার গন্ধ এতই অপূর্ব, পুরো ঘরেতে ঘি ঘি গন্ধ হয়ে গেছে। এবার সামান্য একটু গোটা গরম মশলা, তেজপাতা আর তার সাথে আদা আর গোলমরিচ দিয়ে খুব ভালো করে একটুখানি মিক্স করে নিয়েছি। এবার আমি লেয়ারিং করব। সামান্য একটুখানি ভাত, আর গ্যাসটা কিন্তু একদম লোতে রেখেছি। তার উপর দিয়ে সবজি, তার উপর দিয়ে সামান্য চিনি আর নুন, এইভাবে 3টে থেকে 4টে লেয়ার করে নেব। আর তার উপর দিয়ে আবারও সামান্য ঘি। এইভাবে 3টে থেকে 4টে ধাপ করেছি, আর প্রত্যেকটি ধাপেই কিন্তু সেম প্রসেস করেছি। সামান্য ভাজা সবজি, সামান্য চিনি, নুন, গাওয়া ঘি আর একটুখানি গোলমরিচ গুঁড়ো। তবে হ্যাঁ, গ্যাস কিন্তু একদম লোতে রেখে আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। গ্যাস লো করে রেখে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলে সমস্ত চিনিগুলো কিন্তু খুব সুন্দর গলে যায়, আর ভাতটা ভাঙারও চান্স কিন্তু খুব কম থাকে। এবার শুধু হালকা হাতে উপর থেকে নিচ একটুখানি মিক্স করে দিয়েছি। ব্যাস, আমাদের ওদিকে ফ্রাইড রাইস হয়ে গেছে। আর এইভাবে ফ্রাইড রাইস করলে কিন্তু একদমই চালটা ঘেটে যায় না, আর প্রত্যেকটা চাল কিন্তু একদম অক্ষত থাকে। এখানে আমাদের এঁচোড় আর আলুটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একই সাথে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে এখন মেখে নেব। এবার এর মধ্যে কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছি, যেমন আদা বাটা, রসুন কুচানো, লঙ্কা কুচানো। আপনারা আদা বাটার পরিবর্তে আদা কুচিও দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে আদা কুচিটা খুব একটা কেউ পছন্দ করে না, মানে আদা কুচানো মুখে পড়লে ঠিক পোষায় না, যার জন্য আমি আদা বাটা ব্যবহার করেছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য নুন, চিনি আর বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই যে কোপ্তা শেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে। এখানে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু কোপ্তা হয়েছে। এবার এগুলোকে আমি তেলেতে ভেজে নিয়েছি। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম তেলেতে যদি কোপ্তাগুলো ছাড়া হয়, তাহলে বাইরের ভাগটা খুব সহজেই কিন্তু পুড়ে যাবে, আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য তেলটা খুব গরম করে নিই, তারপর একটু ঠান্ডা করে নিই, তারপর কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। তাহলে আমাদের দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। আমার এখানে সমস্ত কোপ্তাগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি আদা, রসুন, তার সাথে টমেটো আর গোটা কয়েক কাজু বাদাম। এখানে তেলেতে আমি এখন পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা বলতে একটুখানি মিক্সিতে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিচ্ছি, খুব পেস্ট নয়, একটু যাতে দানা দানা ভাব থাকে সেই রকম পেঁয়াজ বাটা। তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে বেটে নিয়েছি। এবার বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিলাম, যেটাতে আছে আদা, রসুন, কাজু বাদাম আর টমেটো। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর এটা আমার অভ্যাস বা বাতিকও বলতে পারেন, সমস্ত রান্না একটু চিনি না দিলে যেন মনে হয় স্বাদটা ঠিক ব্যালেন্স হলো না, তো ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমাদের এখানে কষে গেছে, পরিমাণ মতন এবার জল দিয়ে দিচ্ছি। জলটা ঠিক যতটা দেওয়া উচিত, মানে আপনারা ঠিক যতটা ঝোল পছন্দ করেন তার থেকে সামান্য একটু বেশি দেবেন, কারণ কোপ্তাতে কিন্তু বেশ খানিকটা ঝোল টেনে নেয়, নাহলে কিন্তু একদম শুকিয়ে যাবে। এবার এই কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। চাইলে এর উপর দিয়ে একটুখানি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে পারেন, তবে এটা এত বেশি এখন রিচ হয়ে গেছে আর ঘি আর গরম মশলাটা আমি দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। কোপ্তাটা যতক্ষণ হচ্ছিল সেই ফাঁকে কয়েকটা স্যালাড কেটে নিয়েছি, একটু শসা আর একটু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এবার আমি খাবার দাবারগুলো বেড়ে নেব। সবার প্রথমে এখানে ফ্রাইড রাইসটা বেড়ে নিলাম, আর দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর তার সাথে প্রত্যেকটা চাল কিন্তু অক্ষতই রয়েছে। তো এখানে এবার কোপ্তাটাকেও বেড়ে নিচ্ছি। আর কোপ্তাটার স্বাদ অপূর্ব হয়েছিল। এই দুটো রান্না যদি একসঙ্গে করেন, অপূর্ব কিন্তু খেতে হবে, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি। আর আজকের রান্নাগুলো কিন্তু ভীষণ ভালো হয়েছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তাহলে আজ আসি, খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।